এবং মাননীয় সদস্য এবং সদস্যবৃন্দ, অভিনন্দন সূচক প্রস্তাবটি হল ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সফল মহাকাশ অভিযান সম্পর্কে। I'm sure honorable member will definitely appreciate this because there is no prize for this. আজ আমরা ভারতীয় মহাকাশ অভিযাত্রার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মুহূর্তের সাক্ষী। আমাদের প্রিয় দেশ ভারতের গর্ব, ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তথা মহাকাশচারী শুভাংশু শুক্লা এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন। ইতিপূর্বে আমাদের দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা 1984 সালের 3রা এপ্রিল মহাকাশে অর্থাৎ চাঁদে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট অবস্থান করে ভারতবর্ষকে গৌরবান্বিত করেছিলেন। গত 25শে জুন 2025 তারিখে শুভাংশু শুক্লা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের কেনেডি স্পেস সেন্টার থেকে অপর 3 জন মহাকাশচারীর সাথে মহাকাশ যাত্রা শুরু করেন এবং ওনারা 26শে জুন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে নিরাপদে পৌঁছেন। 20 দিন 2 ঘন্টা 59 মিনিটের মহাকাশ অভিযানে তিনি সেখানে প্রায় 18 দিন অবস্থান করে অসংখ্য গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেন। এই সময়ে শুভাংশু শুক্লা প্রায় 60টি বৈজ্ঞানিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন, যার মধ্যে অন্তত 7টি পরীক্ষা ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো কর্তৃক নির্ধারিত। তার গবেষণার মাধ্যমে জীববিজ্ঞান, উপকরণ বিজ্ঞান, মহাকাশ প্রযুক্তি এবং মানব দেহের উপর মহাকাশ পরিবেশের প্রভাব সংক্রান্ত অমূল্য তথ্য অর্জিত হয়েছে। অবশেষে মহাকাশ থেকে 15ই জুলাই 2025 তারিখে শুভাংশু শুক্লা সহ অপর 3 মহাকাশচারী অভিযানের সফলতায় খুবই উচ্ছ্বাসিত হয়ে হাসি মুখে এবং সুস্থ শরীরে নির্বিঘ্নে আটলান্টিক মহাসাগরের নির্ধারিত স্থানে অবতরণ করেন। লখনৌ শহরের সন্তান শুভাংশু শুক্লার পিতা শ্রী শম্ভুদয়াল শুক্লা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মাতা শ্রীমতী আশা শুক্লা একজন গৃহিণী। শুভাংশু ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে কম্পিউটার সায়েন্স বিটেক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ও একজন দক্ষ টেস্ট পাইলট হিসেবে কর্মরত আছেন। ভারতের কৃতি সন্তান শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক সাফল্যে সমগ্র ভারতবাসী আজ খুবই গর্বিত। ত্রিপুরা বিধানসভা এই অসামান্য সাফল্যের জন্য শুভাংশু শুক্লাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে এবং তার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে। ধন্যবাদ। আমি সকল সদস্যদেরকে একটা অনুরোধ করছি, এটা আমার ব্যক্তিগত, যে আজকে এখানে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আমি সবাইকে বলবো যে আমার পক্ষ থেকে আপনারা এই লাঞ্চটা ভোজনটা গ্রহণ করবেন। ধন্যবাদ। গিয়েছেন আমার অফিসে, আমি ওইখানে বসি, সপ্তাহে প্রায় 3-4 দিন আমি ওইখানে গিয়ে বসি। করতে পারবো
আমাদের বিএফ ফান্ডের টাকা দিয়ে, সেটাও মোটামুটিভাবে সকলে। এখানেও আমাদের চিন্তা করতে হবে যে উনি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার উনিও গিয়েছেন আমার অফিসে। আমি ওইখানে বসি, সপ্তাহে প্রায় 3-4 দিন আমি ওইখানে গিয়ে বসি। ওইখানে ডেইলি একটা প্রেসক্রিপশন নিয়ে আসে, স্যার ওষুধ কিনতে পারি না। আমি যখন অফিসে যাই 8-10 হাজার টাকা পকেটে নিয়ে যাই স্যার। বিকেলে আসার সময় আমার পকেটে আর থাকে না, কমপক্ষে আমি 1000 টাকা করে মানুষকে আমাকে দিতে হয়। আসার সাথে সাথে কান্না শুরু করে। তারপর এখানে জিবি হসপিটাল অ্যাডমিশন, মারা গেলে স্যার এখানে ডেড বডি নিয়ে যাওয়ার জন্য পয়সা থাকে না। শুধু আমার বিধানসভা কেন্দ্র নয় স্যার, ওই অমরপুরে আমার যেখানে পরিচিত সাবরুমের লোকরাও আমার কাছে আসে, পয়সা চায়। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের ফাইন্যান্সিয়াল মিনিস্টারকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এটা যেন একটা সংশোধন করে, যাতে প্রত্যেকটা বিধায়ক মহোদয়রা যাহাতে এলাকার যে গরিব অংশের মানুষ চিকিৎসার জন্য খরচ যাতে আমরা দিতে পারি নোডাল অফিসারের মাধ্যমে, যেহেতু এটা SDM এর মাধ্যমে। আমরা শুধু একটা প্রেসক্রিপশন বা একটা নোটই পাঠাবো যে SDM এর কাছে, যে ওনাকে এই টাকাটা দিয়ে দেন উইথ ওনার প্রেসক্রিপশন সহকারে। ঠিক আছে, ঠিক আছে। এটার জন্য আমার একটা অনুরোধ থাকলো আর কি। ধন্যবাদ স্যার। বসেন। একটু যোগ করে দিচ্ছি একবারে। স্যার, এখানে কন্ট্রাক্টের কথা এসছে। এখানে মাননীয় মন্ত্রী বলেছেন, কি বলেছেন, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত আছে, মুখ্যমন্ত্রী আছে, এটা আছে ঠিকই, অনেকে কিন্তু এগুলি করতে পারে না। ঠিক আছে। এখানে ILS এর সবসময় অ্যাটেন্ড মাননীয় মন্ত্রী, আমি যেটা বলছি স্যার, ইট ইজ একটা প্রশ্ন নিয়ে যে আমার স্যার, আমরা বাকি প্রশ্ন যখন মাননীয় মন্ত্রী বলছে আমি পরীক্ষা নিরীক্ষা করব, মাননীয় মন্ত্রী এরপরে আর কোনো সাপ্লিমেন্টারি হয়? মাননীয় মন্ত্রী বলেন। বলেছেন মাননীয় সদস্য সুদীপ বাবুর প্রশ্নটা তোলার পরে আমি বলেছি যে এটা আমরা বিচার বিবেচনা করা যাবে, কি করা যাবে। আমার রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে অতি সত্বর রাজ্যের বন দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। আমি বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় যেতে পারেন, এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি আগামী 23 তারিখ এই বিষয়টির উপর উত্তর প্রদান করব। তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান স্যার, আমার রেফারেন্সটি হচ্ছে রাজ্যের প্রথিতযশা ক্রীড়াবিদদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় স্তরে ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। আমি ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন, এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় স্পিকার স্যার, আমি আজকে মাননীয় বিধায়ক শম্ভুলাল চাকমা যেটা নিয়ে আসলেন রেফারেন্স, এটা আমি 23 তারিখে এটার উত্তরটা দেব। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। নোটিশগুলির গুরুত্ব অনুধাবন করে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ। নোটিশটির বিষয়বস্তু হল ধর্মনগর থেকে আগরতলা ভায়া কৈলাসহর কমলপুর খোয়াই এই জাতীয় সড়কটির বেহাল অবস্থা সম্পর্কে পুনরানিত দৃষ্টি আকর্ষণের নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি PWD NH দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি আগামী 23 তারিখ এর উত্তর দেব। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তু হল মৎস্যজীবীদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে মৎস্য উৎপাদনের স্বনির্ভর করে তুলে রাজ্যের মাছের চাহিদা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি।
এখন আমি মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন, তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি এই বিষয়ের উপর আগামী 23 তারিখে উত্তর প্রদান করব। তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ অথবা উদ্যোগ নেওয়া সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন, তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি আগামী 23 সেপ্টেম্বর তার উত্তর দেব। চেয়ারম্যান স্যার, স্যার আপনার তো বিষয় নেই, আমি দুটো বিষয় তুলব। প্রথম বিষয় হলো সাম্প্রতিককালে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর বা বিদ্যুৎ নিগমের মাধ্যমে স্মার্ট মিটার বসানোর নামে যে একটা উদ্যোগ চলছে, এতে ভোক্তাদের অসম্মতি সত্ত্বেও বিভিন্ন জায়গাতে এটা বসানোর চেষ্টা হচ্ছে এবং এটা বসানোর যে ইমিডিয়েট তার অ্যাব্রাপ্ট হিসাবে অস্বাভাবিক আরবিট্রারি বিদ্যুৎ বিল এবং আরও নানা ধরনের যে ডিসক্রিপেন্সিস অ্যারাইজ করছে, যেটা ত্রিপুরার যে জনগণ মোটেই গ্রহণ করছে না। স্মার্ট মিটার অবশ্যই এটা এক ধরনের যে নতুন প্রযুক্তির ব্যবহার, নতুন নতুন প্রযুক্তি আসুক, তা রাজ্যেও লাগু করা হোক, এসবের কোনো সন্দেহ নেই, কেউ বিরোধিতাও করবে না। কিন্তু এই স্মার্ট মিটার এটার মনিটরিং ব্যবস্থা, তার নেগেটিভ এবং পজিটিভ যে আসপেক্টগুলো, যাতে ভোক্তাদের নাগরিকদের তাদের স্যাটিসফ্যাকশন আনতে পারে, তার সাথে একই সাথে রেভিনিউ আর্নিং জেনারেশন এটাও যাতে হয়, সবটা দেখেই প্রস অ্যান্ড কনস আরও ভালোভাবে যে ভাবনা চিন্তা করে পাবলিক হিয়ারিং করে এটা লাগানো উচিত ছিল। কিন্তু এটা করার ফলে এমনিতেই রাজ্যে বিদ্যুতের বেহাল অবস্থা, দিনে অসংখ্যবার ইন্টারাপশন হয়, তারপরে এই প্রযুক্তির ব্যবহারে একটা অসহনীয় অবস্থা সারা ত্রিপুরা রাজ্যে প্রায় প্রতিদিন আমরা লক্ষ্য করছি যে মানুষ রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে। বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন অফিসগুলোতে সেখানে নিরীহ কর্মচারীদের উপরে সে ক্ষোভ গিয়ে পড়ছে, এটা বাঞ্ছনীয় না যদিও। কাজে এটা সম্পর্কে রাজ্য সরকার এটা পুনর্বিবেচনা করা এবং এ সম্পর্কে নাগরিকদের সম্পূর্ণ সেরকম স্যাটিসফ্যাকশন না করার আগে এটা ইনস্টলেশন এটা স্থগিত রাখা, তার সাথে যে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে ব্রাফলি, এটাও বিবেচনা করার জন্য আমি দাবি জানাচ্ছি। এই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এটা এই হাউসকে আশ্বস্ত করবেন কিনা। স্যার, আগামী 23 তারিখ যদিও কোনো প্রসেস মেনটেন করেনি, রেফারেন্স কলিং যে কোনো শর্ট ডিউরেশন করতে পারত জানি না, তারপরেও স্টেটমেন্ট ডিটেলস আলোচনার জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয় সময় দিলে 23 তারিখে আমি আলোচনা করব এবং অ্যালট করার জন্য আমি অনুরোধ করছি যাতে 1 ঘন্টা আলোচনা করা যায়। ঠিক আছে, এই ব্যাপারে আগামী 23 তারিখে আলোচনা হবে। যেহেতু মন্ত্রী মহোদয় বলেছেন, সময় তো কম ফুরিয়ে যাচ্ছে। মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে ধন্যবাদ। স্যার, আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সম্প্রতি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অন লাস্ট 28 অগাস্ট একটা ডিভিশন বেঞ্চ চেয়ার্ড বাই জাস্টিস J.K. Maheshwari and জাস্টিস রাজেশ বিন্দাল, তারা
একটা দীর্ঘ একটা মামলা রায় দিয়েছেন। মামলাটা হলো বিফোর 2018 ডিড অ্যান্ড গন। এই সময়তে অনেকগুলো দপ্তরে রিক্রুটমেন্ট প্রসেস তারা শুরু করেছিলেন এবং বেশ কয়েকটা দপ্তরে রিক্রুটমেন্ট প্রসেস এটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু অন দ্য ভার্জ অফ দি ইলেকশন ঘোষণা না হলেও সেরকমভাবে তার আগেই প্রসেস শেষ হলেও আর কিছু অলরেডি ইলেকশন প্রসেস শুরু হয়েছে, সে কারণে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হল। অল টুগেদার এই সংখ্যা অ্যারাউন্ড 20,000। এটা বিভিন্ন দপ্তরে আছে, টিপিএসসিও আছে এর মধ্যে। তো সেই জায়গায় রিসেন্টলি সেখানে কয়েকটা দপ্তরের হোম ডিপার্টমেন্টের টিএসআর, তারপর পুলিশ আর টিপিএসসি, ইন্সপেক্টর অফ বয়লার্স, এরকম কিছু দপ্তরে সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে কোনো ধরনের ইরেগুলারিটিস হয়নি। গভর্নমেন্ট একটা কতগুলো ক্ষেত্রেতে একটা সুনির্দিষ্ট টাইম বলে দিয়েছে, এই সময়ের মধ্যে কোনোটা 2 মান্থস, কোনোটা 3 মান্থস, কোনোটা 4 মান্থস স্টেট গভর্নমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি স্যার গভর্নমেন্টের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই সম্পর্কে যে গভর্নমেন্ট কী স্টেপ নিচ্ছেন, কবের মধ্যে যারা এই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে এরকম প্রায় 20,000 পোস্ট অল টুগেদার, সেখানে তার মধ্যে এই কটা ডিপার্টমেন্টের কখনোর মধ্যে এবং এখানে কতগুলো ক্ষেত্রে তো একদম টাইম বাউন্ড বলে দিয়েছে। এটা এডুকেশন আছে, টিপিএসসি আছে, এই হোম আছে, সরকার সে ব্যবস্থা গ্রহণ করবেন। এটা এই হাউসকে স্পষ্টীকরণ দেওয়া হোক। মাননীয় চেয়ারম্যান সাহেব, মাননীয় আমাদের বিরোধী দলনেতা মহোদয় জিতেন বাবু যে বিষয়টা বলেছেন, সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট, এটা পুরো যতক্ষণ ধরে ভার্ডিক্টটা পুরো না পড়ার পরে তারপরে যারা আমাদের লয়াররা আছেন, অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে তাদের সাথে বসে পুরো বিষয়টা জেনে তারপরে আমি তার উত্তর দিতে পারব। ঠিক আছে স্যার, আমার প্রশ্ন হলো যে এখানে কতগুলো ক্ষেত্রে একদম স্পেসিফিক একটা টাইমও দিয়ে দিয়েছেন। অবশ্যই গভর্নমেন্টকে তো স্বাভাবিক তার কাউন্সিলরদের সাথে, লয়ারদের সাথে ডিসকাস করতেই হবে। কাজে এগুলি করার পর সুপ্রিম কোর্ট যেরকম নির্দেশিকা দিয়েছেন ইন টোটো সেরকম হবে কিনা। যদি সুপ্রিম কোর্ট থেকে ভার্ডিক্ট দিয়ে থাকে উপায় থাকবে না, তো ওইভাবেই করতে হবে, এটা তো স্বাভাবিক। এবার তার কোনো কথা ওঠে না। এবার একটি ঘোষণা। মাননীয় সদস্যগণ, নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আগামী 23 সেপ্টেম্বর 2025 তারিখে বিধানসভার অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে অধিবেশনের শেষ দিন অর্থাৎ আগামী 23 সেপ্টেম্বর 2025 তারিখে রেফারেন্স এবং কলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভা সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি মাননীয় সদস্যগণকে বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের এই সভা আগামী বিকাল বেলা 2টা পর্যন্ত স্থগিত রইল। দুইটাই আছে। ধন্যবাদ।